প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? কিসের জন্য অনুতাপ করছেন উনি? মা, আমি না গেলে হয় না? আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না। আমি না হয় পরে যাব। আজকে সকালটা সত্যিই অন্যরকম। মা ঠিকই বলতো, বিয়ের আগে মেয়েদের জীবন অন্যরকম থাকে, আর বিয়ের পরে মেয়েদের জীবন পুরোপুরি বদলে যায়। কত দায়িত্ব বেড়ে যায়। এখন আবার রান্না করো, বাড়ির সব কাজ করো। তবে নতুন বউ হিসেবে একটা আলাদাই অনুভূতি। উনি তো আবার বাজার করতে গেছেন। কি জানি বাজার থেকে আজকে আবার কি নিয়ে আসবে। যাই তাড়াতাড়ি, মা কত আগে উঠেছেন, ওনার হাতে হাতে একটু কাজ করি। বৌমা, তোমার স্নান হলো? একটু বাইরে আসো না মা, আমার হাতে হাতে একটু কাজটা করে দাও। বাবু তো একটু পরেই বাজার থেকে আসবে, তখন আবার দুপুরে রান্না চাপাতে হবে। এখনো তো সকালের জল খাবার বানানো হয়নি মা, তুমি একটু হাতে হাতে করে দিলে তাহলে ছেলেটা বাজার থেকে এসে কিছু খেতে পারবে। হ্যাঁ মা, আমার হয়ে গেছে, আমি এখনই আসছি। হ্যাঁ মা, বলুন। আপনি কেন এত কষ্ট করছেন? দেখি দেখি, আমাকে কাজগুলো দিন। আপনাকে এত কষ্ট করতে হবে না। মনে রাখবেন, এই বাড়িতেই আপনি একটা মেয়ে নিয়ে এসেছেন। আজ থেকে আপনার ছেলে যেমন আপনার খেয়াল রাখে, আমিও ঠিক সেইভাবেই আপনার আর এক মেয়ে হয়ে আপনার খেয়াল রাখবো। আজ থেকে আপনাকে আর একটুও কষ্ট করতে হবে না। তোমার মতো প্রতিটা বৌমারা যদি এইভাবেই ভাবতো মা, তাহলে পরিবারে অশান্তি বলে কিছুই থাকবে না। বিয়ের পরে শ্বশুর বাড়ি যে মেয়েদের নিজেদের বাড়ি হয়, সেইভাবেই সেখানকার মানুষদের যত্ন করতে হয়। যদি সেটা হতো, সেটা যদি মানুষ ভাবতো, তাহলে আর ঘরে ঘরে এত অশান্তি, এত যুদ্ধ কখনোই হতো না। আমি তো সব সময় বাবুকে বলি, যেভাবে তুমি একটা পরিবার থেকে তাদের মেয়েকে নিয়ে এসেছো, মনে রেখো তাকে সব সময় তুমি খেয়াল রাখবে এবং তার পরিবারকেও তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে মা, এখন এ কথা বাদ দিন। আপনি একটু উঠে বসুন, আমি ততক্ষণ জল খাবারটা বানাই। একটু পরে তো আপনার ছেলে চলে আসবে বাজার থেকে, তখন আবার উনি খুব রাগ করবেন যদি এসে খাবার না পান। আপনার ছেলেকে তো আপনি চেনেনই, খিদে পেটে একদমই থাকতে পারেন না উনি। মা, তিথি, কোথায় গেলে তোমরা? আজকে বাজার থেকে মাছ এনেছি। শুনছো তিথি, সবে সবে নদীর টাটকা মাছ তুলেছে। আমি তো দেখে আর দেরি না করে সাথে সাথে নিয়ে এলাম। বাবা, এত বড় মাছ পাওয়া গেছে! বৌমা আমাদের জন্য লক্ষ্মী। ঘরে পা দিতে না দিতেই কত কিছু ভালো হচ্ছে আমাদের সাথে। কথাটা তুমি ভুল কিছু বলনি মা। ব্যবসায় তো বেশ উন্নতি হচ্ছে। আমি ভাবছি ব্যবসাটা এরকম আরেকটু বাড়লে পরের মাসে তোমাদের জন্য ঘরটা ভালোভাবে ঠিক করব। অভাবের সংসারে সুখের মুখ কি আর বারে বারে দেখা যায় বলো? এখন যখন সুযোগ পেয়েছি, তোমাদের জন্য কিছু করার চেষ্টা করব। তোমাদের ভালো রাখার যথাসাধ্য চেষ্টা করব আমি। তা আমি জানি বাবা, তুই যতক্ষণ আছিস আমাদের কোনো চিন্তা নেই। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো তুই সব দায়িত্ব নিয়েছিস। কবে যে আমার ছেলেটা এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। মা,
আপনাদের জলখাবার হয়ে গেছে, চলুন আমরা সবাই মিলে খেয়ে নিই। আপনি একটুখানি হাত মুখ ধুয়ে আসুন, বাজার থেকে এলেন, নোংরা লেগে আছে হয়তো। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বাড়ছি। হ্যাঁ, ঠিক আছে। চিঠি গো চিঠি। আরে দাদা, আপনি এখানে হঠাৎ আমাদের বাড়িতে? আপনি কোনো দরকার রয়েছে? হ্যাঁ, আসতেই হলো। আজকে যে আমার কাজ আপনাদের বাড়িতে, নিমন্ত্রণ পত্র এসছে আপনাদের, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এলাম। নেমন্তন্ন পত্র আমাদের জন্য? বাবা, দেখ তো কে আমাদেরকে নেমন্তন্ন পত্র পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। মাগো, একটা খুশির খবর দেওয়ার আছে তোমায়। তোমার বাপের বাড়ি ঝাঁপঘাটি থেকে চিঠি পাঠিয়েছে, আমাকে আর তিথিকে দেখতে চায়। সব কিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুনভাবে সবটা শুরু করতে চান ওনারা। ওনারা লিখেছেন পুরনো সমস্ত রাগারাগি ভুলে গিয়ে নতুনভাবে শুরু করা যাক। আর সেই শুরু করার জন্যই আমাকে আর তিথিকে কালই দিদার বাড়িতে নেমন্তন্ন করেছেন। আমাদের বিয়েটা তো হঠাৎ করে হয়েছিল, তাই সেভাবে আয়োজন হয়নি। সেই কারণে দিদা আমাদেরকে খাইয়ে ছোটোখাটো অনুষ্ঠান করতে চান। বাহ, এটা তো খুব খুশির খবর। তিথি হঠাৎ করেই আমাদের বাড়িতে চলে আসায় তোদের তো অনেক তাড়াহুড়ো করে বিয়ে হলো। তিথি বাড়ির লোক মানবে না বলে ওদের বাড়িতেও কিছু জানানো হয়নি। তোরা যখন যাচ্ছিস, তাহলে সেই ফাঁকে তিথির বাড়ির সবার সাথে তুই একবার কথা বলে আসিস বাবা। মা, আমি না গেলে হয় না? আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি না হয় পরে যাব। এটা কেমন কথা তিথি? তুমি তো জানো যে কখনোই তোমার বাড়ি থেকে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। শুধুমাত্র সেই কারণেই বড়দের আশীর্বাদটুকুও পাইনি আমরা। তুমি যেদিন আমাদের বাড়িতে হুট করে চলে এলে, সেদিন শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বাড়িতে আমি কিছুই জানাইনি। ভেবেছিলাম বিয়ের পর তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে জানাবো, কিন্তু সেটা করা কি ঠিক ছিল তুমি বলো? ছিল না তো। শুধুমাত্র তোমার কথা চিন্তা করেই আমি সেটা করেছি। আমি তো সবসময় বড়দের আশীর্বাদ নিয়েই সব কিছু করবো ভেবেছিলাম। আর আজকে যখন সুযোগ আসছে বড়দের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার, তাহলে সেই সুযোগ হাতছাড়া করব কেন আমরা? আমি কিছু জানি না, তুমি নতুন বউ, তোমাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। মরে গেলুম গো, আর এই ব্যথা নেওয়া যাচ্ছে না। মরে গেলুম গো বাবা, ওরে বাবা গো। কি হয়েছে মা? এই তো আমি চলে এসেছি, বলুন কি হয়েছে? দেখো না মা, পায়ে ব্যথাটা আবার বেড়েছে। এই ব্যথাটা এত কষ্ট দেয়, সহ্য করা যায় না মা। রান্নাঘরে তেলের বোতলটা আছে, একটু নিয়ে আসবে মা। তেল মালিশ করলে যদি ব্যথাটা কমে। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। তেলের বোতলটা পেয়েছো মা? হ্যাঁ মা, পেয়েছি। আপনি একটু ঘুরে বসুন, আমি আপনাকে মালিশ করে দিচ্ছি। আচ্ছা মা, এই তেলটা কি দিয়ে তৈরি? এটাতে ব্যথা কমবে? হ্যাঁ মা,
এটাতে ব্যথা কমবে। এটাতে শুধু তেল নেই, আরো অনেক জড়িবুটি আছে। কবিরাজ মশাই ওই জড়িবুটিগুলোর সাথে তেলটা গরম করে মালিশ করতে বলেছেন। আমি এখনো পর্যন্ত যতবার মালিশ করেছি আমার ব্যথা কিছুক্ষণের মধ্যেই কমে গেছে। মা, মা, মা! মা, তুমি এখানে? তোমাদের দুজনের মধ্যে কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। কালকে যাব, জিনিসপত্র সব কিনে এনেছি। বিয়ের পর নতুন যাব, সবাইকে তো কিছু না কিছু দিতে হবে, তাই না? শোনো না, একটা কথা বলি। মার তো শরীরটা খারাপ, না গেলে হয় না? আমরা না হয় পরে যাব। দূর পাগলি মেয়ে, আমাকে নিয়ে এত চিন্তা করলে হবে? ওটা যে আমার বাপের বাড়ি, আর এত বছর পরে ওনারা দেখতে চেয়েছেন আমার ছেলে আর ছেলের বৌমাকে। না পাঠালে হবে? আর আমার এই শরীর খারাপ, সে তো হতেই থাকে। বোঝোই তো তুমি মা, বয়স হয়েছে, বাতের ব্যথা হবে না। তোমরা নিশ্চিন্ত মনে ঘুরে এসো, আমি ঠিক থাকবো। আর যদি খুব বেশি কোনো অসুবিধা হয়, পাশের বাড়ি থেকে আমি কাউকে ডেকে নেব। তুমি খাবারগুলো আর জামা কাপড়গুলো পুটলিতে সব ভরেছো তো? ও বাড়িতে গিয়ে কিন্তু আবার সব কিছু সবাইকে দিতে হবে। তুমি তো পাশের গ্রামে ছিলে, সবাইকে তো চিনো না ঠিক করে। আমি বলে বলে দেবো, তুমি সবাইকে সবার জিনিস হাতে হাতে দিয়ে দেবে, কেমন? ওনারা কিন্তু সবাই তোমার গুরুজন, তাই ওখানে ওনারা যেমনটা বলবেন সেভাবেই চলবে। মনে রাখবে যে তুমি কিন্তু নতুন বউ। একটা কথা বলবো? মা বললেন বটে, সে ঠিক আছে, কিন্তু আমাদেরও বাড়িতে এখনই কি না গেলে নয়? বুঝতেই তো পারছো, আমি তো কাউকে না জানিয়েই তোমাদের বাড়িতে চলে এসেছিলাম। আমি নিজেও জানি না সবাই কতটা রেগে রয়েছে। এখন গেলে যদি কোনো অশান্তি হয়, তার থেকে কিছুদিন পরে গেলে হয় না? সবার যখন রাগটা একটু কমবে, তখন গিয়ে না হয় সবার সামনে দাঁড়াবো। তুমি না হয় মাকে একটু বুঝিয়ে নিও। দেখো তিথি, মা হলেন গুরুজন মানুষ। নিশ্চয়ই উনি কিছু ভালো বুঝেছেন বলেই আমাদেরকে এখন যেতে বলেছেন। দেখো, ওনারা আর যাই করুন, এখন তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, তোমাকে তো ঘর থেকে বার করে দিতে পারবেন না। হ্যাঁ, ওনারা একটা ভুল করেছেন। যখন তুমি আমার কথা নিজের ইচ্ছাতেই বাড়িতে বলেছিলে, ওনাদের উচিত ছিল সেটা মেনে নেওয়া। কিন্তু জাতগত ভেদাভেদ দেখে কখনোই আমাদেরকে আলাদা করার চেষ্টা করা উচিত হয়নি ওনাদের। ওনাদের বোঝা উচিত ছিল এই জাতপাতের ভেদও আমাদেরই তৈরি করা। আসলে তো মানুষের পরিচয় মানুষের ব্যবহারে, মানুষের মন, মানুষকে সাহায্য করার মানসিকতা, এসব কিছুর ওপর নির্ভর করে। কখনোই জাতিগত ভেদাভেদের ওপর ভিত্তি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করানো উচিত নয়। আশা করছি ওনারা ওনাদের নিজেদের ভুল ঠিকই বুঝতে পেরেছেন। মা যখন বলেছেন, একবার তো না হয় তুমি আর আমি গিয়ে দাঁড়াই ওনাদের সামনে। ওনারা আর যাই করুক, আলাদা তো আর হয়ে যাব না আমরা, তাই না? আর আমার ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দাদা, আর কতক্ষণ লাগবে ঝাপঘাটি গ্রামে যেতে? এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ সময় লাগবে। তিথি, ওটা তোমাদের গ্রাম না? ওখানে দেখো কত ভিড় হয়েছে, আমাদের একবার ওদিকে যাওয়া উচিত। হ্যাঁ দাদা, ওখানে কিছুদিন আগে একজন মারা গেছে।
তাই জন্যই গ্রামের লোকজনকে মারা যাওয়ার পরে কিছু খাওয়াতে হয় বলে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। না না, এখন যাব না ওইদিকে। তুমি আগে যেখানে যাচ্ছিলে সেখানে চলো। এমনিতেও পরিস্থিতি ভালো না, আমরা আগে যেখানে যাচ্ছি সেখানে যাই, তারপরে না হয় দেখা যাবে। হ্যাঁ, কথাটা তুমি খুব একটা কিছু ভুল বলনি। ঠিক আছে, আগে যাই ওখানে, গিয়ে আমরা দুদিন থাকি, তারপরে না হয় তোমার বাড়িতে আসবো। আপনাদের ঝাপঘাটি গ্রামে চলে এসেছি। তোমাকে পুটলিগুলো ধরতে হবে না, আমাকে সবগুলো দাও, তুমি শুধু আমার সাথে চলো। দিদা, ও দিদা, আমরা চলে এসেছি, দরজাটা খোলো গো, আমি রাতুল। রাতুল বাবা, তুমি এসেছো দাদু ভাই? ঘরে এসো দাদু ভাই, ঘরে এসো, ঘরে এসো। তোমার এই বুড়ি দিদার আর যাওয়ার মতন ক্ষমতা নেই। তুমি এসো, এসো বাবা, এসো। এ তোমার কি অবস্থা? তুমি এখানে কেন? চিঠিতেই বা এখানকার ঠিকানা কেন দিলে? বড় বাড়ি যাবে না? ওই বাড়ি এখন আর আমার নেই গো বাবা, আর আমার নেই। সত্যি বলতে মেয়েরা যে কত আপন তা বয়স হলে বোঝা যায়। এতদিন আমার গায়ের জোর ছিল, আজ তো সেটাও নেই। ছেলের বউরা আসার পরে অনেক দিন আগে আমাকে বড় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি করব বলো? তাই এই কুঁড়ে ঘরেই আমি ঠাঁই নিয়েছি। বয়স তো প্রায় হয়েই এলো, এখন আমি যাওয়ার পথে, বুঝলে? তা শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। কবে বলতে কবে আমি চলে যাব, তার কি কোনো ঠিক আছে বলো? নিজের মেয়েকে যে একটু ডাকবো, মা হয়ে যা করেছি, নিজের মেয়েটাকে ডাকার মতন মুখও নেই। তার জন্যই ভাবলাম শেষ নিঃশ্বাস ফেলার আগে অন্তত তোমাদেরকে একটু খাইয়ে যাই। সেই জন্যই আমাদের গাঁয়ের ডাক পিয়নকে দিয়ে তোমার কাছে চিঠি পাঠিয়েছিলাম। আমি ভাবতে পারিনি যে তুমি আসবে। ভেবেছিলাম মেয়েটা বোধহয় এখনো আমার উপর অভিমান করে আছে, কিন্তু দেখো, আমার একটা চিঠিতে আমার মেয়ে তোমাদেরকে পাঠিয়ে দিলে। এই জন্যই বলে জানো, মেয়েরা পর হয়ে গেলেও কখনো মন থেকে পর হয় না। আপনি এসব কেন বলছেন? আপনার কিচ্ছু হবে না, এখনো পর্যন্ত আপনার নাতি বেঁচে আছে তো। আপনি আমাদের সাথে থাকবেন, আজ থেকে আমরাই আপনার বাকি পরিবার। এভাবে এখানে আপনাকে থাকতে হবে না। অসুস্থ হয়ে গেলে কে দেখবে আপনাকে? কি গো, ওনাকে নিয়ে যাবে তো আমাদের সাথে? হ্যাঁ, অবশ্যই। এভাবে এখানে এরকম করে একা থাকা যায় নাকি? আমরা পরশুই সকালবেলা বেরিয়ে যাব। এবার থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আমরা কখনোই তোমার পর ছিলাম না। আর তোমার মেয়ে, সে তো কবে থেকে তোমার কাছে আসতে চায়, শুধুমাত্র পরিবারের পরিস্থিতির কথা চিন্তা করে সে আসার সাহস পায়নি। এবার যখন তুমি আমাদের সাথে যাবে, দেখবে কত খুশি হয়। দাদু ভাই, এটা বুঝি তোমার বউ? বাহ, কি মিষ্টি হয়েছে আমার নাত বউ। যেমন মিষ্টি দেখতে, তেমন মিষ্টি ব্যবহার। আচ্ছা, তুমি কোথাকার মেয়ে? আমি মানে আমি
ওকে কিছু জিজ্ঞেস করো না দিদা। ওর যে কি হয়েছে ও নিজেও জানে না। বাড়ির নাম শুনলেই শুধু আমতা আমতা করে। ওর বাড়ি পাশের গ্রামে, উদয়পুরের মেয়ে ও। ও আচ্ছা, উদয়পুরের। আর দেখো, আমি কত অভাগা দেখো, তোমাদের বিয়েতে অব্দি থাকতে পারলাম না। যদি সেদিন মান অভিমান না করে তোমাদেরকে আপন করে নিতাম, তাহলে হয়তো এই শুভ মুহূর্তটা আমি থাকতে পারতাম বাবা, আমি থাকতে পারতাম। কিচ্ছু হয়নি, কোনো দেরি হয়নি দিদা। আমাদের বিয়ে আসলে ওরকম ধুমধাম করে হয়ইনি। আমার বাড়ি থেকে মেনে নিচ্ছিল না আমাদের সম্পর্কটা, সেই জন্য কাউকে কিছু না বলেই আমি বাড়ি থেকে চলে গেছিলাম। এখানে জাতপাতের বিভেদ কিভাবে করা হয় আপনারা তো সবাই তা জানেন, আর সেটাই কারণ আমার বাড়ি থেকে এই সম্পর্ক মেনে না নেওয়ার। কিন্তু আমি প্রথম থেকে কখনো এসব জাতপাত বিচার বিবেচনার পক্ষে ছিলামই না। আমার কাছে একটাই কথা, আমরা যখন সবাই মানুষ, আমাদের সবার একটাই জাত। তাই এসব কিছুর উপরে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওদের বাড়ি চলে যাব। তারপরে যাই হোক সেটা দেখা যাবে। তবে আপনার নাতিদের পরিবার আমাকে কখনোই দূরে ঠেলে দেয়নি, বরং আমি যে এত দূর থেকে গেছি আমাকে নিজের পরিবারের সদস্য হিসেবে আপন করে নিয়েছে। তার জন্য আমি সারাটা জীবন ঋণী হয়ে থাকবো। আচ্ছা আচ্ছা, তোমরা একটু হাত মুখটা ধুয়ে এসো। এই গ্রামের কিছু ছেলে মেয়েকে দিয়ে আমি রান্না করিয়েছি তোমাদের জন্য, ওরা তো চলে গেছে। তোমরা হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তোমাদেরকে খাবার বেড়ে দিচ্ছি। অনেকটা দূর থেকে তো এসেছো, খিদেও তো নিশ্চয়ই পেয়েছে। যাও যাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসো, আমি তোমাদের জন্য খাবার পাচ্ছি, কেমন? আচ্ছা দাদু ভাই, তখন যে তুমি বললে যে মেয়ের বাড়িতে কেউ এখনো জানে না যে তোমরা বিয়ে করেছো, তা তোমরা তাদেরকে বলতে কবে যাবে? দেখো, কথাটা বেশি দিন লুকিয়ে রাখাটা ঠিক হবে না। ওনারা যদি কথা না বলতে চান তাহলে বোঝাবে, দরকার পড়লে আমি যাব পরে, কিন্তু ব্যাপারটাকে লুকিয়ে রেখো না বাবা। বুঝতেই তো পারছো, মেয়ের বাবা মা, তাদেরও তো চিন্তা হয়, তাই না? হ্যাঁ, আমরা কাল সকালেই যাব পাশের গ্রামে। আসলে আসার সময় উদয়পুর গ্রামে অনেক ভিড় দেখতে পেলাম। গরুর গাড়ির চালক বলছিল কেউ বোধহয় মারা গেছে, তার জন্য গ্রাম জুড়ে খাওয়া দাওয়া হচ্ছিল। তখন আর কি করে যাই বলো? সেই জন্য ঠিক করলাম যে আগে এখানে আসি, খাওয়া দাওয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু বিশ্রাম নিই। তারপরে না হয় পরের দিন সকালবেলা তিথিদের গ্রামে গিয়ে ওখানে সবাইকে সবটা বলতে হবে। তারপর আমরা ফিরে যাব। না গেলে কি হয় না? আমরা না হয় পরে যাব। আর একটাও কথা নয় এ ব্যাপারে। আমি চাই না যে এতটাও দেরি হয়ে যাক যাতে পরে আর সব কিছু ঠিক করার উপায় না থাকে। এইদিকে যখন এসেছি একেবারে সব কিছু ঠিক করে তবেই আমি ফিরব। ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে। আমি তোমার উপরে আর কিছুই বলবো না। দিদা, তুমি এখানে থাকবে। কাল সকালবেলা আমি তিথিকে নিয়ে যাব পাশের গ্রামে। কতদিন তিথির বাবা মাকে দেখেনি, ভাবছি এই সুযোগে ওদের মিল করাবো। তাই ওইদিকে সমস্ত কাজ শেষ হলে আমি এখানে ফিরে তোমাকে আর তিথিকে নিয়ে বেরিয়ে যাব।
এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমরাও একটু ঘুমিয়ে নিই। দাদা, চলে এসেছি। আপনাদের হয়েছে? সাবধানে যাও বাবা, যে কাজে যাচ্ছ তাতে যেন সফল হও। যাও। সাবধানে থাকবেন আপনি, আমরা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই রে মা, বল আসছি। হ্যাঁ, আসছি। কোথায় যাবেন দাদা আপনি? উদয়পুর গ্রামে যাব। চলুন, ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করবেন ভট্টাচার্য মশাইয়ের বাড়ি কোথায়। আমরা ভট্টাচার্য মশাইয়ের বাড়ির কাছেই নামব। ও আচ্ছা দাদা, এবার বুঝলাম। আপনি ভট্টাচার্য মশাইয়ের পরিচিত। আমি তো চিনি ওনাকে। উনি ভীষণ রাগী মানুষ, তবে মনের দিক থেকে ভালো। আমাদের মতো সাধারণ গরিব মানুষের কত সাহায্য করেছেন উনি। জানেন তো দাদা, আমরা দিন আনি দিন খাই। ওনার মতো মানুষ আছে বলেই আজও গরিব মানুষেরা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছি। ভালো মানুষ বুঝলাম, কিন্তু উনি নাকি জাতপাত নিয়ে খুব বিভেদ করেন। আমি তো শুনেছিলাম উনি নিচু জাতের মানুষদের পছন্দই করেন না। হ্যাঁ, কথাটা আপনি ভুল বলেননি। একটা সময় উনি এরকমই করতেন বটে, কিন্তু বলে না, সময়, পরিস্থিতি, ভাগ্য সবার সব সময় এক থাকে না। যবে থেকে ওনার পরিবারে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, তবে থেকে উনি শুধু প্রায়শ্চিত্তই করে যাচ্ছেন। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? কিসের জন্য অনুতাপ করছেন উনি? তা ঠিক জানি না আমি, তবে লোকের মুখে যেটুকু শুনেছি, উনি ওনার মেয়ের জন্যই এই সমস্ত প্রায়শ্চিত্ত করছেন। তাছাড়াও শুনেছি উনি আগে নিচু জাতের মানুষদের প্রচণ্ড ঘৃণার চোখে দেখতেন, কিন্তু সময়ের চক্রে উনি এখন মানুষের মধ্যে জাত ভেদাভেদ করেন না আর। দেখেছ তিথি, আমি তোমাকে বলেছিলাম না, তোমার চলে যাওয়াতে তোমার বাবার মধ্যে কত পরিবর্তন চলে এসেছে। দেখো, যে মানুষ জাতের ভেদাভেদ করতে এতটুকু ভাবতো না, সেই মানুষ আজকে নাকি সব কিছু ভুলে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে। দেখেছ তার মধ্যে কত পরিবর্তন এসেছে। আর তুমি তার সাথে দেখাও করতে চাইছিলে না। পরে পারতে তো নিজেকে ক্ষমা করতে। নিজের পরিবারের এত পরিবর্তন দেখে নিজেরও খুব ভালো লাগছে। যদি সময় থাকতে বুঝতো তারা, তাহলে হয়তো আজকে এত বড় পদক্ষেপ নিতে হতো না। সময় থাকলে হয়তো সব কিছু সুন্দর হয়ে থাকতো। হয়তো এইভাবে বাবা মাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হতো না। যদি সময় থাকতে বুঝতো, হয়তো আমাকে তাদের হারাতে হতো না। কী সব বলো না তুমি? এত বেশি ভেবো না। কেউ কাউকে হারায়নি। শুধু এখন চলো, আমার সাথে গিয়ে তোমার বাবার সামনে দাঁড়াবে। দেখবে সব কিছু আগের মতো হয়ে গেছে। এখন তো শুনতেই পাচ্ছ ওরা কতটা বদলে গেছে। দেখবে ওরা তোমাকে ঠিক আপন করে নেবে। তখন দেখবে খুশি আর ধরে রাখতেই পারছে না। এখন মন খারাপ না করে একটুখানি চুপ থাকো। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব। হুর হুর, হ্যাট হ্যাট। দাদা, আমরা চলে এসেছি। এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই ভট্টাচার্য মশাইয়ের বাড়ি। দাদা, আমাদের কত হয়েছে? দাদা, আপনাকে কোনো টাকা দিতে হবে না। ভট্টাচার্য মশাই আমাদের অনেক সাহায্য করেন। ওনার বাড়ির লোক যখন এসেছে, আমরা সেখানে তার কাছ থেকে টাকা নিতে পারি না। আপনাকে যে সুস্থভাবে আমি এখানে পৌঁছে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ভালো থাকবেন। কি ব্যাপার বলো তো? উনি টাকা নিলেন না, এমনটা কেন করলেন?
তোমাকে দেখতে পাইনি নাকি? তোমাকে খেয়াল করেছে বলে তো মনেও হলো না। বুঝতে পারলাম না এমন ব্যবহার কেন করলেন। তবে যাই হোক, নিজের শ্বশুরমশাইয়ের এমন পরিবর্তন শুনে বেশ ভালোই লাগছে। দেখবে আমাদের কত খাতির যত্ন করে। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। তুমি এখনো মন খারাপ করে আছো? বললাম না মন খারাপ করতে না। কিছু বলবে না তোমাকে, একদম চিন্তা করো না। চলো। বাবা, বাবা বাড়িতে আছেন? দেখুন কাকে নিয়ে এসেছি আমার সাথে। কতদিন পর নিজের মেয়েকে দেখতে পাবেন। তোমার নাম কি বাবা? হঠাৎ এখানে কি মনে করে? আমি তো তোমাকে চিনি না। তুমি কি কারোর সাথে দেখা করতে এসেছো? আপনি আমাকে চিনবেন না, তবে আমার নাম শুনে থাকতে পারেন। আমি রাতুল। পাশের গ্রামে আমার মামার বাড়ি। আপনার মেয়ে আমাকে পছন্দ করত। আসলে এতগুলো দিন আপনাদের থেকে লুকিয়ে কাউকে না জানিয়ে এ কাজটা করা যদিও আমাদের ঠিক হয়নি, তাই ভাবলাম আজকে যখন দিদার সঙ্গে দেখা করতে এসেছি, একেবারে এখানে এসে আপনাদের মান অভিমান ভেঙে তবেই বাড়ি যাব। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি সারা জীবনের জন্য দায়ী হয়ে গেছি। এখন এই দায়ভার আমি হাজার মেটাতে চাইলেও মেটাতে পারবো না। আমার মেয়ে সারা জীবনের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করার জন্য রেখে দিয়ে চলে গেছে। আমি আর আমার গিন্নি যে কত কষ্ট করে দিনগুলো পার করছি তা কেবল আমরাই জানি। এসব কি বলছেন আপনি? উঠুন উঠুন। আমরা কেন আপনার ওপর রাগ করে থাকব? বরং আমরাই ভুল করেছি এতদিন আপনাদের না জানানোর জন্য। আপনার মেয়ে আপনাকে প্রায়শ্চিত্তের জন্য কেন রেখে দিয়ে যাবে? এই তো আপনার মেয়ে, আমি ওকে বিয়ে করেছি। আজকে নিয়ে এসেছি আমার সাথে আপনাদের বাড়িতে। তিথি, তিথি, কোথায় তুমি? এসো, এসো এদিকে। কোথায় গেলে? দেখেছেন তো, তখন থেকে ওকে আনতে চাইছি, কিছুতেই আসতেই চাইছে না। হয়তো ভাবছে আপনারা ওর ওপরে খুব রাগ করে আছেন, আর এদিকে আপনারা এত কান্নাকাটি করছেন। আপনাদের সামনে কিভাবে আসবে সেই ভেবে বোধহয় বাইরে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়ান, আমি নিয়ে আসছি। আমার মেয়ে তিথি? ও তোমার সাথে কি করে থাকবে বাবা? তিথিমা তো তোমার সাথে থাকার কথাই নয়। কি বলছেন মা? কেন থাকার কথা নয়? আমরা বিয়ে করেছি। আমি ওকে বিয়ে করে ঘরে তুলেছি। আপনারা মানছিলেন না বলে ও বাড়ি ছেড়ে চলে এসেছিল আমার বাড়িতে। আমার মা নিজে দাঁড়িয়ে থেকে আমাদের দুজনের বিয়ে দেন। ও বোধহয় কষ্ট পেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি এক্ষুনি নিয়ে আসছি ওকে। তিথি, তিথি, কোথায় গেলে তুমি? তিথি, সাড়া তো দাও। দেখো বাবা মা মেনে নিয়েছে আমাদের। সেই তখন থেকে তুমি ভয় পাচ্ছ। কিচ্ছু হবে না, বাইরে এসো এবার, তাড়াতাড়ি এসো। কোথায় যে গেল মেয়েটা, খুব চিন্তা হচ্ছে এবার। ওকে তুমি পাবে না বাবা। ও অনেক দিন আগেই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মানে কী সব বলছেন? সেই তখন থেকে ভুলভাল বলে যাচ্ছেন আপনারা। তিথি কেন আমাদেরকে ছেড়ে যাবে? আপনাদের বাড়িতে ও তো আমার সাথেই এলো। কী সব হচ্ছে আমার সাথে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তিথি কোথায়? আপনারা কেন বলছেন তিথি আমাকে ছেড়ে চলে গেছে? তুমি না বুঝলেও আমি সব বুঝে গেছি বাবা। এই নাও, এই চিঠিটা নাও। বাকি উত্তর তুমি এই চিঠিটাতে পেয়ে যাবে। তিথিমা আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় এই চিঠিটা তোমার জন্য লিখে গেছে। আমাদেরকেও তো ও ক্ষমা করবে না। যদি তুমি ক্ষমা করে দাও তাহলে বুঝবো আমরা ক্ষমা পেয়ে গেছি। পারলে তুমি অন্তত আমাদের ক্ষমা করে দিও।
এটা কিসের চিঠি? যখন তুমি এই চিঠিটা পেয়েছো তখন আমি আর পৃথিবীতে নেই। জানো তো, পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করলাম আমি, কিন্তু সেই সত্যি আমি কিছুই করে উঠতে পারলাম না। অনেকগুলো চিঠি লিখেছিলাম তোমায়, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো চিঠিগুলো তোমার কাছ অবধি এখনও পৌঁছয়নি। আমি জানি তোমার কাছে খবরটা পৌঁছলে আমাকে কখনোই সিদ্ধান্তটা নিতে হতো না। তোমার কাছে যে যাব সে সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। বাবা আমাকে দরজা বন্ধ করে রেখেছে দিনের পর দিন, তাই নতুন করে চিঠি লেখাও সম্ভব নয় আমার পক্ষে। তাই এই চিঠিটাতেই আমার মনের সমস্ত কথা লিখে দিয়ে গেলাম। অনেক ইচ্ছা ছিল তোমার স্ত্রী হয়ে তোমার বাড়িতে থাকবো, সংসার করব। সেই ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল আমার। বাবার কথা শুনে অন্য কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি অনেক বোঝানোর পরেও যখন কেউ রাজি হলো না, তখন এটাই আমার কাছে শেষ রাস্তা বলে মনে হলো। নিজের প্রিয় মানুষকে ছেড়ে অন্য কোনো মানুষকে বিয়ে করে সারা জীবন মৃত্যু যন্ত্রণা পাওয়ার থেকে হয়তো এরকম মৃত্যু শ্রেয়। পারলে আমাকে ক্ষমা করো। ইতি তোমার প্রিয় তিথি। রাতুল, বাবা রাতুল। আমি আমি এখন এখন কোথায় আছি? তোমার জ্ঞান ফিরলো বাবা? কেন করলেন এরকম? এটা না করলে কি হতো না? কি পেলেন জাতপাতের এরকম ভেদাভেদ করে? আপনারাও আপনাদের মেয়েকে হারালেন, আমিও আমার ভালোবাসাকে হারালাম। আজকে আপনাদের জন্য সব শেষ হয়ে গেছে। কি বলবো এখন আমি আমার মাকে? কি বলবো আমি এখন দিদাকে? আমাকে ক্ষমা করে দাও বাবা। যে ভুল, যে অন্যায়, যে পাপ আমি করেছি, সারা জীবন আমাকে এর প্রায়শ্চিত্ত করে যেতে হবে। আর সব থেকে দুঃখের বিষয় হলো, তারপরও আমি আমার মেয়েকে আর ফিরে পাবো না। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি নিজের কাছে এত দোষী হয়ে গেছি বাবা, তোমার কাছে হয়তো ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আর পারলে তুমি তোমার দিদাকে নিয়ে কাল তোমাদের বাড়িতে ফিরে যাও। এখন একটু ঘুমিয়ে নাও, কেমন? একটু ঘুমিয়ে নাও। শুনতে পাচ্ছ? ওগো, শুনছো? তিথি, তুমি তাহলে ওই চিঠিটা তুমি এখানে? এখন তো সব সত্যিটা তুমি জেনেই গেছো। এবার বুঝতে পেরেছো তো কেন আমি বাড়িতে যেতে চাইছিলাম না? কিন্তু এটাও ঠিক, সত্যিটার মুখোমুখি তোমাকে হতেই হতো একদিন না একদিন। ভালো থেকো। আমার অপূর্ণ ইচ্ছে তুমি ছিলে, ইচ্ছেটা তো আর পূরণ হলো না। তাই না হয় এই কদিন তোমার সাথে এইভাবে থেকেই স্মৃতিটুকু নিয়ে গেলাম। আমাদের এই স্মৃতিটুকুকে মনে রেখে দিও সারা জীবন। এখন আমি আসি, বিদায়। সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। নতুন করে নিজের জীবন শুরু করো। কখনোই স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থেকো না। জাতপাত নিয়ে ভেদাভেদ করে মানুষকে কখনোই দূরে ঠেলবেন না। মনে রাখবেন, আমরা সবাই মানুষ। তাই সবার আগে মনুষ্য ধর্ম, সবার আগে মানবতা। এটাই আমাদের জাত, এটাই আমাদের পাত, এটাই আমাদের সব কিছু।